স্বাতী সেনগুপ্তের লেখা গল্প যবনিকা পতন। পত্রালি আজকে ভীষণ উত্তেজিত। হোটেল ম্যানেজমেন্ট ডিগ্রি অর্জনের পরে মুম্বাইয়ের 5 তারা হোটেলে জয়েন করছে আজকে। ওকে বলে দেওয়া আছে ফিটফাট হয়ে যেতে। সার্ভিস ইন্ডাস্ট্রিতে অ্যাপিয়ারেন্স খুব ইম্পর্ট্যান্ট। পত্রালি অবশ্য নিজেও ভীষণ স্মার্ট আর খুব সচেতন ওর পোশাকের ব্যাপারে। ডার্ক গ্রে কালারের ট্রাউজার আর হালকা পিঙ্ক কালারের শার্টের সাথে ব্ল্যাক ব্লেজারটা পরে নিজেকে আয়নাতে বার দুয়েক দেখে নেয়। কোমর পর্যন্ত লম্বা চুলটার কানের দুপাশ থেকে কিছু অংশ নিয়ে একটা ছোট্ট ক্লাচার লাগিয়ে বেরিয়ে পড়ে ও। প্রথম দিন একটা ক্যাব বুক করে নেয় পত্রালি। পরের দিন থেকে অফিসের গাড়িতেই পিক আপ আর ড্রপ পাবে বলেছে ওকে ওর এইচআর। মাস গেলে মাইনেটাও 5 অঙ্কের একটা বড় পরিমাণের। মুম্বাইয়ের একটা পশ এলাকাতেই ওদের ফ্ল্যাটটা। ওর বাবা একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো পোস্টে কাজ করেন। মায়ের একটা বুটিক আছে কমপ্লেক্সের মধ্যেই, তাই টাকা পয়সার অভাব নেই ওর। তবে পত্রালি আর 5টা মেয়েদের থেকে আলাদা। বড় লোকের মেয়ে হলেও নিজের পায়ে দাঁড়ানোর জন্য ও ছোট থেকেই নিজেকে প্রস্তুত করেছে। ওর বন্ধুরা যখন পার্টি আর মুভির গল্পে মত্ত, ও তখন বিভিন্ন জার্নাল ঘেঁটে তথ্য জোগাড় করতে ব্যস্ত থাকত। নিজেকে আগে থেকেই ইন্ডাস্ট্রির সাথে মানিয়ে নেওয়ার জন্য তৈরি করে নিয়েছিল। হোটেলের গেটে পৌঁছে ক্যাবের ভাড়া মিটিয়ে দিয়ে মেন এন্ট্রান্সের পাশের প্যাসেজ দিয়ে ঢুকে পড়ে ও অফিসের মধ্যে। ভেতরে ঢুকে রিসেপশনে ওর নাম বলতে ওকে নির্দিষ্ট ঘরে পাঠিয়ে দেয়। এই স্যার ওর জন্য অপেক্ষা করছিলেন। মিস্টার আইয়ার ওকে বসতে বলেন। ওনার সামনে বসে থাকা ছেলেটা বিরক্ত হয় ওকে দেখে। এই ছেলেটা এইচআর ডিপার্টমেন্টেরই। ফার্স্ট রাউন্ড ইন্টারভিউটা এই সুদীপ্তই নিয়েছিল পত্রালির। ভীষণ রুড ব্যবহার ছেলেটার। দ্বিতীয় রাউন্ডের জন্য অপেক্ষা করার কথা বলার সময় অদ্ভুতভাবে বলেছিল ওরা নাকি অন্য কাউকে সিলেক্ট করে রেখেছে আগেই। এই ইন্টারভিউটা জাস্ট ফর্মালিটি, কিন্তু তাও পত্রালি অপেক্ষা করেছিল সেদিন। ভাগ্যিস, তাই তো জবটা ওরই হয়েছে। থার্ড রাউন্ডের পরে ছেলেটাই ওর হাতে অফার লেটারটা দিয়েছিল মিস্টার আইয়ারের কথা মতো। মুখ বেঁকিয়ে বলেছিল, দেখো যদি টিকতে পারো এখানে। অনেকেই তো এলো আর গেল, পাত্তা দেয়নি পত্রালি। ও জানে কর্পোরেট দুনিয়াতে এরকম অনেক কিছুই হয়। ও সেসবের জন্য প্রস্তুত। শুধু নিজের ফোকাসটা ঠিক রাখতে হবে। সুদীপ বেরিয়ে যাওয়ার পরে মিস্টার আইয়ার ওকে ওয়েলকাম জানালেন। যেহেতু ওর কমিউনিকেশন স্কিল ভালো, তাই প্রাথমিকভাবে ওর কাজ হবে গেস্ট ম্যানেজমেন্ট, যেখানে সবথেকে বেশি প্রয়োজন মাথা ঠান্ডা রাখা। পত্রালি ফাইনাল রাউন্ডে সেই টেস্টে ভালো মতন উতরে গিয়েছিল। 5 জন লোক ওকে একই সময় 5 রকমের প্রশ্ন করে বিব্রত করবার চেষ্টা করেছিল, কিন্তু একদম ঠান্ডা মাথায় পত্রালি সব প্রশ্নের জবাব দিয়েছিল। মিস্টার আইয়ার ওকে ও সিনিয়র অঙ্কিতার সাথে আলাপ করিয়ে দেন। অঙ্কিতার সাথে বেরিয়ে যায় পত্রালি। সারাদিন ঝড়ের বেগে চলে যায় অঙ্কিতার কাছে বিভিন্ন লোকের সম্পর্কে জানতে গিয়ে। কয়েকটা ক্ষেত্রে অঙ্কিতা ওকে সাথে করেই নিয়ে যায়, একটা ধারণা দেওয়ার জন্য যে কি ধরনের মানুষকে হ্যান্ডেল করতে হতে পারে। লাঞ্চের সময় অঙ্কিতা ওকে টেবিলে বসিয়ে দিয়ে নিজের কোনো কাজে গেলে সুদীপ্ত এসে দাঁড়ায় ওর সামনে। কেমন বুঝছেন ম্যাডাম, পারবেন তো? এখনও তো কিছুই বোঝার মতন দেখলাম না। এত তাড়াতাড়ি কি করে বলি বলুন তো? দেখে নিন, আমি কিন্তু আগেই সাবধান করে দিতে চেষ্টা করেছিলাম। সাবধান? কিন্তু আমার কেন জানি মনে হয়েছিল আপনার খুব একটা ভালো লাগেনি আমার জবটা হয়ে যাওয়াতে। তাই নাকি? আপনি এত বোঝেন? তাহলে তো আপনি নিজেই বুঝে যাবেন খুব তাড়াতাড়ি। সুদীপ তো দূর থেকে অঙ্কিতাকে আসতে দেখেই চলে যায় তাড়াতাড়ি। কি বলছিল সুদীপ্ত? ওই শুভেচ্ছা জানালেন। সত্যি বলছো? আমার ঠিক বিশ্বাস হলো না। না, শুভেচ্ছাই জানালেন। আসলে উনিই আমার প্রথম সেশনটা নিয়েছিলেন। জানি। একটু সমঝে চলো ওকে, ওর প্রচুর কমপ্লেন আসতে থাকে। ঠিক আছে, থ্যাংক ইউ। দিনের শেষে মিস্টার আইয়ারকে গুড নাইট বলে বেরিয়ে পড়ে পত্রালি। ক্যাবটা বুক করতে গিয়েও করে না। ঝিরঝিরে বৃষ্টিটাকে উপভোগ করবে বলে হাঁটতে শুরু করে ও। খুব বেশি হলে মিনিট 10 হাঁটতেই ওর পাশে আচমকা একটা গাড়ি এসে ব্রেক কষে। চমকে উঠে গাড়ির দিকে তাকাতেই দেখে সুদীপ্ত দাঁত বের করে ওর দিকে তাকিয়ে হাসছে।
একটু বিরক্ত হলেও পত্রালি ভদ্রতাসূচক হাসিটা মুখে সাজিয়ে নিয়ে বলে, কিছু বলবেন? চলুন আপনাকে ছেড়ে দিয়ে আসি বাড়িতে। নো নো, আমি খুব ভালোবাসি হাঁটতে, তাই জন্যই ক্যাব বুক করিনি। ডোন্ট ওরি, আই অ্যাম নট গোয়িং টু কিল ইউ, প্লিজ, আই ইনসিস্ট। রাস্তার মধ্যে বেশি ঝামেলা করতে চায় না পত্রালি, উঠে পড়ে গাড়িতে। আমি জানি আমার ব্যবহার আপনার ভালো লাগেনি, কারোরই লাগে না। আসলে আপনার জায়গাতে আমার একজন ক্যান্ডিডেট ছিল, যার জবটা খুব দরকার, কিন্তু তার না হয়ে আপনার হলো। তবে তার জন্য আপনাকে দোষ দেওয়াটা আমারই অন্যায় হয়েছে, প্লিজ ক্ষমা করে দেবেন। পত্রালি বুঝে উঠতে পারে না কি বলবে, কেনই কথাগুলো ওকে বলছে এখন। ও হালকা হেসে এড়িয়ে যায়। পত্রালি ইচ্ছে করেই বাড়ির থেকে বেশ খানিকটা দূরে একটা কসমেটিক্সের দোকানের সামনে কিছু কেনার অজুহাতে নেমে পড়ে। গাড়িটা দূরে চলে গেলেই একটা অটো নিয়ে বাড়িতে ফিরে যায়। ওদের কমপ্লেক্সে ঢুকে প্রথমেই মায়ের বুটিকে যায় প্রথম দিনের অভিজ্ঞতার কথা বলতে, কিন্তু দুজন কাস্টমারকে দেখে ও ওপরে চলে যায় নিজেদের ফ্ল্যাটে। বেশ কিছুক্ষণ পরে মিস্টার অ্যান্ড মিসেস শিকদার একসাথেই ফিরে আসেন। ইভিনিং স্ন্যাক্স আর চা খেতে খেতে গল্প হয় ওদের। মিস্টার শিকদার বিচক্ষণ মানুষ। উনি বলেন, প্রথমেই কারোর সম্পর্কে কোনো ধারণা করে নিও না। সময়ের সাথে সাথে তুমি নিজেই বুঝতে পারবে কে কেমন। ততদিন পর্যন্ত সবার সাথে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করো। আজ যাকে ভালো বা সঠিক মনে হচ্ছে, পরে যে সে ভুল প্রমাণিত হবে না এ কথা ভাবার কোনো কারণ নেই। শুধু চোখ কান খোলা রেখে নিজের কাজ করে যাও। বাবার সাথে কথা বলে সবসময় ভালো লাগে পত্রালির। মনটা ভারমুক্ত হয়ে যায় ছোট্ট থেকেই। স্কুলেও কিছু হলে বাবাকেই বলতো, আর মন ভালো হয়ে যেত ওর। ও নিজের ঘরে গিয়ে নেট ঘাঁটতে থাকে, বিভিন্ন সাইটে হোটেলের সম্পর্কে লেখা গেস্টদের রিভিউগুলো পড়তে থাকে। ভালো খারাপ মিলিয়ে অসংখ্য রিভিউ। বেশিরভাগ নেগেটিভ রিভিউগুলো হোটেলের খাওয়ার কিংবা গেস্টদের অ্যাটেন্ড করা নিয়ে। কী কারণে কোনো গেস্ট রেগে যেতে পারে সেগুলো দেখতে থাকে। অনেক ক্ষেত্রে খুব সামান্য কারণেও লোকে নেগেটিভ রিভিউ দেয়, তবে তার প্রভাব হোটেলের উপরেই পড়ে। পরের দিন সকালে ঠিক 7টার সময় ওর গাড়ি চলে আসে। স্যান্ডউইচটা হাতে নিয়েই বেরিয়ে যায় পত্রালি। অফিসে পৌঁছে অঙ্কিতাকে সুদীপ্তর কথা বলতে গিয়েও থেমে যায়। বাবার কথাগুলো মনে পড়ে যায় ওর। আজকেও সারাদিনই প্রায় অঙ্কিতার সাথেই থাকে ও। অঙ্কিতার গেস্ট হ্যান্ডেল করার কায়দাটা ভালো হলেও কিছুটা রুক্ষ, তবে পত্রালির জন্য ভালো হচ্ছে। ও বুঝে নিচ্ছে ও নিজে যখন হ্যান্ডেল করবে ওকে কোন দিকগুলো নজর করতে হবে ওর ব্যবহারের, যেটা গেস্টকে খুশি করতে পারবে। আজকে সারাদিন বেশ কয়েকবার সুদীপ্তর মুখোমুখি হয়েছে ও। হালকা হেসেছে দুজনেই, তবে সুদীপ্তর মুখে এখনও প্রথম দিনের মতোই ভাব। হয়তো জানাতে চায় না কাউকে যে পত্রালির সাথে ওর আলাদা কথা হয়েছে। দেখতে দেখতে 6 মাস কেটে যায়। পত্রালির পারফরম্যান্সে বেশ খুশি মিস্টার আইয়ার। ওকে এখন একাই গেস্ট হ্যান্ডেল করতে হয়। ভালো লাগছে পত্রালিরও। অঙ্কিতা যদিও একটু ক্ষুণ্ণ, কারণ পত্রালিকে ওর আন্ডারে রাখা হয় না, ওকে নিজের টিম দেওয়া হয়েছে। ওদের 4 জনের উপরে দায়িত্ব ভিআইপি গেস্ট ম্যানেজমেন্টের, মানে বড় ব্যবসায়ী, কোনো নেতা, মন্ত্রী, বিদেশি ডেলিগেট। পত্রালি লক্ষ্য করত, যখনই কোনো নেতা বা মন্ত্রী আসতো সুদীপ্ত কোনো না কোনো কারণে তাদের রুমে চলে যেত। তাদের সাথে বেশ অনেকটা সময় ব্যয় করত। মিস্টার আইয়ারকে কথাটা বলাতে উনি বলেছিলেন সুদীপ্তর নাকি পলিটিক্সের ব্যাপারে খুব ইন্টারেস্ট। ওনার পারমিশন নিয়েই ও দেখা করে ওদের সাথে। ওর একটা ডায়েরিও আছে যেখানে ও লিখে রাখে সব কিছু। একটু অদ্ভুত লাগে পত্রালির। এরকম আবার হয় নাকি ভাবে একবার ব্যাপারটা জানতে চাইবে সুদীপ্তর কাছেই সুযোগ পেলে। সেদিন সন্ধ্যায় মিস্টার আইয়ার ওদের 4 জনকে ডেকে পাঠান। উনি জানান কয়েকজন বিদেশি ডেলিগেট আসছেন পরশুদিন সকালে। আগামীকাল ওদের 4 জনকে সকালটা ছুটি দেওয়া হয়। বলা হয় ভালো করে রেস্ট নিয়ে ফ্রেশ মাইন্ডে আগামীকাল রাতে আসতে। গাড়ি সঠিক সময় পৌঁছে যাবে ওদের আনতে। পত্রালি নিজের টিম মেম্বারদের চলে যেতে বলে নিজে থেকে যায়। মিস্টার আইয়ারকে জিজ্ঞাসা করে কে আসছেন আর ওদের মর্নিংয়ে ছুটি দেওয়ার কারণ কি। উনি জানান বিদেশি গেস্টরা সাধারণত ভোর রাতে পৌঁছে যান, তাই ওদের পৌঁছানোর পর থেকেই পত্রালিদের সবসময় প্রস্তুত থাকতে হবে তাদের জন্য।
সেখানে কোনো ত্রুটি রাখা চলবে না। তাই ওরা যদি সকালে ভালো করে রেস্ট না নেয়, পরদিন 48 ঘন্টা টানা ডিউটি করতে সমস্যা হবে। আর উনি সেটা একদমই চান না। ওনার রুম থেকে বেরোতেই অঙ্কিতার সাথে দেখা হলো পত্রালীর। তোমার যদি কোনো অসুবিধা থাকে জানিয়ে দাও, আমি রাজি আছি তোমার বদলে থাকতে। না না, আমার কোনো অসুবিধা হবে না, আমি ম্যানেজ করে নেব ঠিক। আসলে এই 6 মাসে তো কখনো দেখিনি এরকম কিছু, তাই ঠিক বুঝে উঠতে পারছিলাম না। এরা বছরে দুবারই আসেন। তুমি এখানে কাজ শুরু করার ঠিক মাসখানেক আগেই ওনারা এসে ঘুরে গেছিলেন। তার মানে এরা এখানে রেগুলার গেস্ট। শুধু তাই নয়, এরা যখনই আসেন তখন এই হোটেলের আয়টা অনেক বেড়ে যায় দিনের হিসেবে। তাই এদেরকে খুশি রাখার জন্য মিস্টার আইয়ার সব রকম ব্যবস্থা রাখেন। সব রকমের মানে ঠিক বুঝলাম না, একটু পরিষ্কার করে বলো। দেখো, তুমি বুদ্ধিমতী, আমার কিছু বলতে লাগবে না, তুমি নিজেই সব বুঝে যাবে। শুধু এটুকুই জেনে রাখো, যদি ওদের পছন্দ মতো কাজ করতে পারো তুমিও লাভবান হবে। লাস্ট 2 বছরে আমি যা টিপস পেয়েছি সেটা আমার 1 মাসের মাইনের থেকেও বেশি। ইটস অল অ্যাবাউট গিভ অ্যান্ড টেক। পত্রালী বুঝে গেল ব্যাপারটা খুব সুবিধের নয়, কিন্তু ঠিক কী কাজের কথা বলল বুঝতে পারল না। নিজের ব্যাগটা নিয়ে বাইরে এসে দাঁড়ালো। আজকে অনেকটা দেরি হয়ে গেছে ওর। লাস্ট ড্রপে গাড়িটা আরও ঘন্টাখানেক পরে। মোবাইলটা বের করে ক্যাব বুক করতে যেতে সুদীপ্ত ওর সামনে এসে দাঁড়ালো গাড়ি নিয়ে। প্লিজ, আজকে সময় নষ্ট না করে উঠে আসুন, কথা আছে আপনার সাথে, জরুরি। সুদীপ্তর মুখটা দেখে বেশ দরকারি কিছু বলবে মনে হতে পত্রালী বসে পড়ে গাড়িতে। আপনার কালকে স্পেশাল ডিউটি আছে তো? হ্যাঁ, কেন বলুন তো, ব্যাপারটা কি? আরে সেরকম কিছুই নয়, বেশ ইন্টারেস্টিং। বিদেশ থেকে ওরা আসেন বছরে 2 বার কিছু ডিল করতে। 2 নম্বরই কিছু? 2 নম্বরই ভাবলে তাই, আর যদি ভাবেন আপনি কিছু এক্সট্রা আর্ন করবেন তাহলে 1 নম্বর। পুরোটাই আপনার ব্যাপার। আমাকে প্লিজ বুঝিয়ে বলুন, আমার ব্যাপারটা ভালো বোধ হচ্ছে না। দেখুন পত্রালী, এই বড় হোটেলগুলো হলো ভদ্রতার মুখোশ পরা মানুষের ডেরা। এখানে যেমন ভালো লোকজন আসে তেমনই আসে কিছু ভুলভাল লোকজন, নিজেদের কালো টাকায় ফুর্তি করতে। দেখুন, কারোর ফুর্তি করাতে আমার কিছু বলার নেই, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। ঠিকই বলেছেন, তবে সেই ফুর্তি যদি কিছু অসহায় শিশুর কষ্টের কারণ হয় তাহলেও কিছু বলার নেই আপনার? মানে? ইউ মিন চাইল্ড অ্যাবিউজমেন্ট? ঠিক তাই। আমি গত 2 বছর ধরে এখানে কাজ করছি, আর প্রতি বছরই এসব দেখছি। আপনি যে আমাকে দেখেন নেতা বা মন্ত্রীদের সাথে কথা বলি, তার পেছনের কারণ এটাই। তবে ওনাদের সাথে কথা বলে বুঝতে পেরেছি যে কেউ এই ব্যাপারে মাথা ঘামাতে উৎসাহিত নয়। অন্য কাউকেও আজ অবধি পাইনি যে আমাকে একটু সাহায্য করবে। সবটাই টাকার খেলা। মিস্টার আইয়ার জানেন? হ্যাঁ, জানেন। উনিও ভালো টাকাই পেয়ে যান। প্রথমবার ওনাকে বলতে গিয়ে বুঝতে পেরেছিলাম সেটা। তার কিছুদিন পর অঙ্কিতা এখানে কাজ করতে আসলে ওকেও পরীক্ষা করেছিলাম। ভেবেছিলাম ওর থেকে সাহায্য পাব, কিন্তু ও নিজের স্বার্থের কথা ভেবেছে। টাকা, বুঝলেন, টাকা হলো এমন একটা জিনিস যা মানুষের চরিত্র বদলে দিতে পারে। ওহো, তাই জন্য অঙ্কিতা আমাকে বলেছিল আমি না চাইলে ও থাকতে পারে রাতে ডেলিগেট সামলানোর জন্য। আমার যে ক্যান্ডিডেটের কথা বলেছিলাম ও একজন জার্নালিস্ট, কিন্তু ম্যানেজমেন্ট জানতে পেরে গেছিল কি করে যেন। কিন্তু আপনার তো তাহলে বেশ বিপদ। কেউ যদি জানতে পারে তাহলে রক্ষে নেই। না, আমি খুব ভেবেচিন্তে কাজ করি, যাতে কেউ কিছু বুঝে উঠতে না পারে। আপনাকে এতগুলো মাস দেখার পর বিশ্বাস হয়েছে যে আপনি আমাকে সাহায্য করতে পারবেন। আমি রাজি, কিন্তু কি করতে হবে? তবে একটা কথা, অঙ্কিতা যদি জেনে থাকে যে আপনি এই কাজের বিরুদ্ধে, তাহলে তো আপনার কথা বলে দিতে পারে ওপর মহলে। আরে না না, এত কাঁচা কাজ আমি করি না। ওকে আমি অন্যভাবে টোপ দিয়েছিলাম, বাড়তি রোজগারের, আর ও রাজি হয়ে যায়। তাতেই বুঝে গেছিলাম যা বোঝার। কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড চেক করা হয়ে গেছে আমার। টাকার জন্য আপনি কোনো খারাপ কাজ করার মেয়ে না। কে বলুন তো আপনি?
আপনি সত্যিই একজন এইচআরের লোক, নাকি অন্য কোনো পরিচয় আছে আপনার? জোরে হেসে ওঠে সুদীপ্ত। বলে, না, আপনার সন্দেহটা সত্যি নয়। আপনার ডিটেলস আমাকে আমার জার্নালিস্ট বন্ধুই জোগাড় করে দিয়েছিল। আমি সত্যিই একজন চাকুরিজীবী। তবে তবে কি, সেটা অন্য কোনো একদিন বলবো আপনাকে। এখন চলুন, আপনাকে একজনের কাছে নিয়ে যেতে হবে। কথা বলতে বলতেই ওরা পৌঁছে যায় একটা বিল্ডিংয়ের কাছে। পত্রালীকে নিয়ে সুদীপ্ত ঢোকে একজনের ফ্ল্যাটে। সুদীপ্ত জার্নালিস্ট বন্ধুর ফ্ল্যাট। পত্রালীকে একটা ছোট্ট ক্যামেরা দেয় স্নিগ্ধা, অনেকটা বোতামের মতন দেখতে, সাথে একটা মিনি মাইক্রোফোন লাগানো। বলে, কালকে যে শার্টটা পরে যাবেন সেটাতে সেলাই করে লাগিয়ে নিতে হবে। শুধু খেয়াল রাখতে হবে যে এর কাছাকাছি যেন মোবাইল না থাকে। আপনাকে ওই রুমে গিয়ে কিছুক্ষণ থাকতে হবে। ব্যাস, এইটুকু কাজ করে দিলেই আপনার কাজ শেষ। কিন্তু সাবধান, ওরা যেন আপনার ব্যবহারে কিছু বুঝতে না পারে। বেস্ট হলো আপনি যদি ওদের সাথে মিশে যেতে পারেন। ক্যামেরাটা সাবধানে নিজের ব্যাগে রেখে দেয় পত্রালী। এত ছোট্ট জিনিস হারিয়ে গেলে বিপদ। সুদীপ্ত ওকে বাড়িতে পৌঁছে দিয়ে চলে যায়। পত্রালীর মুখ দেখে ওর বাবা জানতে চান কি হয়েছে। পত্রালী সব কিছু জানায় বাবাকে। শুনে প্রথমে চমকে ওঠেন মিস্টার শিকদার। তারপর ফোনটা নিয়ে উঠে বাইরে চলে যান। কাউকে একটা ফোন করেন। ফিরে এসে মেয়েকে বলেন, তুমি কি সত্যিই এই কাজটা করতে চাও? হ্যাঁ বাবা, আমার এই একটা স্টেপ যদি কিছু বাচ্চাকে বাঁচাতে পারে তাহলে আমার ভালো লাগবে। গুড, গো ফর ইট। তোমার কিছু হবে না। বি ব্রেভ। আমার গর্ব হচ্ছে তোমাকে নিয়ে, তোমার সাহস দেখে। কিন্তু তুমি কাকে ফোন করলে বাবা? কাউকে জানালে নাকি? চিন্তা করো না, তোমার সেফটির কথা বাবা হিসেবে আমাকে তো ভাবতেই হবে। তুমি কি পুলিশকে বললে? ভেবো না তুমি, আমি জানি আমার কি করা প্রয়োজন। সারা রাত পত্রালীর ঘুম হয় না, চেষ্টা করেও। পরশু দিনটা ওর জীবনকে পুরো বদলে দিতে পারে। হয় সব কিছু ভালো হবে, না হলে ও আর ভাবতে পারে না। পরের দিকে ওর চোখটা লেগে যায়। বেশ বেলায় ঘুম থেকে উঠে দেখে ওর বাবা মা দুজনেই বাড়িতে আজ। ও খুশি হয়ে যায় ওদের দেখে। সারা দিন ওদের সাথে কাটিয়ে দুপুরে আরও কিছুক্ষণ ঘুমিয়ে নিল। সন্ধ্যের সময় বেরোনোর ঠিক আগে সুদীপ্তর ফোনটা আসে। তৈরি তো? হ্যাঁ, একদম। ভয় করছে নাকি? একটু যে করছে না তা নয়, তবে আমি পারবো। থ্যাঙ্কস আপনাকে। আপনি সাহায্য না করতে রাজি হলে জানি না আরও কতগুলো শিশুকে এই অত্যাচার সহ্য করতে হতো। আশা করি আমি আমার কাজটা ঠিকভাবে করতে পারবো। আপনি পারবেন পত্রালী, কারণ আপনার কাছে এই কাজটার থেকে ওই বাচ্চাগুলোর জীবন দামি। সুদীপ্তর সাথে কথা শেষ করে বেরিয়ে যায় পত্রালী। ওর গাড়িটা ঠিক সময় মতোই চলে এসেছিল ওকে নিতে। ওকে নিয়ে ওর টিমের বাকিদেরও তুলে নেয় গাড়িতে তাদের বাড়ি থেকে। ঘণ্টাখানেকের মধ্যেই ওরা পৌঁছে যায় হোটেলে। অফিসে পৌঁছে পত্রালী সুদীপ্তকে দেখেই চমকে যায়। সুদীপ্তর তো এই সময় থাকার কথা নয়, কিন্তু মুখে কিছু বলে না ও। সমস্যা হয় অন্য জায়গায়। ওদেরকে আজকে স্পেশাল ড্রেস দেওয়া হয়, শাড়ি। পত্রালী ভাবে এবারও কিভাবে ক্যামেরাটা লাগাবে। ওরা কি কিছু বুঝতে পেরেছে? না না, তা কী করে সম্ভব। পোশাকটা নিয়ে চেঞ্জিং রুমে ঢুকলে সেখানে আরও এক চমক অপেক্ষা করছিল ওর জন্য। ওখানে অঙ্কিতা আগে থেকেই রয়েছে। এবার কি করবে ও বুঝতে পারে না, কিন্তু বুদ্ধি করে খুব স্বাভাবিকভাবেই জানতে চায়, আরে তুমি? কেন, আমি আসতে পারি না? আসলে গতবার এদেরকে আমিই হ্যান্ডেল করেছি, তাই ওরা আমাকেও থাকতে বলেছে। ভালোই হলো জানো, আমি কিন্তু বেশ নার্ভাস হয়ে আছি, কিন্তু তোমাকে দেখে এবার সাহস পাচ্ছি। আচ্ছা, আজকে এই পোশাক কেন দিল গো? আসলে ওরা ইন্ডিয়ান মেয়েদের শাড়িতে দেখতেই পছন্দ করে, তাই জন্য। কিন্তু ব্লাউজটা কি আমার হবে? চিন্তা করো না, এই মেটেরিয়ালটা অন্য রকমের হয়ে যাবে। বের করে দেখো, বুঝতে পারবে। তুমি রেডি হয়ে নাও, আমি বাইরে গেলাম। অঙ্কিতা চলে গেলে একটু চিন্তিত হয় পত্রালী, কিন্তু ক্যামেরার ব্যাপারটা কি করবে? শাড়িটা পরে আয়নার সামনে গিয়ে দাঁড়াতেই মাথায় একটা বুদ্ধি আসে ওর। কিছুক্ষণ পরেই তৈরি হয়ে নিজের জায়গায় চলে আসে ও।
চেঞ্জিং রুমে রাখা মেকআপ কিটটা আজকে ও ভালো মতন ব্যবহার করেছে। ওকে দেখে চমকে যায় অঙ্কিতা। অসাধারণ লাগছিল পত্রালীকে। অঙ্কিতার দিকে তাকিয়ে চোখ টিপে পত্রালী বলে, ভেবে দেখলাম সুযোগ যখন পাচ্ছি কিছুটা টিপস আমিও নিয়ে যাই। ওর বলার ভঙ্গিতে হেসে ফেলে অঙ্কিতা। ঠিক সেই সময় ওদের পাশ দিয়ে যাওয়া সুদীপ্ত কিছুটা মুগ্ধ আর বিস্মিত দৃষ্টি দিয়ে চলে যায়। ঠিক ভোরের আগে মিস্টার রবার্ট পৌঁছে যায় হোটেলে। অঙ্কিতাকে দেখে ও খুশি হয়, কিন্তু পাশে দাঁড়ানো স্মার্ট আকর্ষণীয় চেহারার পত্রালীও ওর দৃষ্টি এড়ায় না। রবার্টকে সুন্দরভাবে আপ্যায়ন করে রুমে নিয়ে যায় পত্রালী। সকালে দেখা হবে বলে নিজের জায়গায় ফিরে আসে ও। ক্যামেরাটা কোথায়? সুদীপ্ত আচমকে এসে জিজ্ঞেস করলে ঘাবড়ে যায় পত্রালী। নিজের গলার ছোট্ট কালো লকেটটা দেখিয়ে দেয়। ওহো, দারুণ! এইটুকু বুদ্ধি আমার আছে। বুদ্ধি যে আপনার ভালোই আছে সেটা আপনাকে এই বেশে দেখেই বোঝা যাচ্ছে। চলে যেতে গিয়েও পিছিয়ে আসে আবার সুদীপ্ত। আপনাকে আজকে অসাধারণ লাগছে কিন্তু। কি ব্যাপার বলো তো? উনি দেখছি তোমার সাথে মাঝে মাঝে কথা বলতে চলে আসছেন। অঙ্কিতা দূর থেকে সুদীপ্তকে চলে যেতে দেখে জানতে চায়। তুমি ঠিকই বলেছিলে অঙ্কিতা, লোকটা একটু কেমন যেন। আমাকে একটা অদ্ভুত প্রস্তাব দিলেন। আমি জানি। ও তোমাকে কি বলেছে? আমাকেও বলেছিল। তুমি কি বলেছিলে? দেখো, তোমাকে তো আমি সেদিনও বলেছিলাম গিভ অ্যান্ড টেকের ব্যাপার। তবে ওর মাধ্যমে কেন করবে? যদি করতেই হয় তুমি নিজে করবে। ওর কথা শুনে রাজি হলে ওকে কমিশন দিতে হবে, সেটা মাথায় রেখো। কিন্তু এখানে কাজ করতে এসে এরকম কিছু করা কি ঠিক? যদি ম্যানেজমেন্ট জানতে পারে তাহলে তো আমার চাকরি নিয়ে টানাটানি হবে। বোকা মেয়ে, এরা সবাই সিক্রেসি মেনটেন করে। ওসব নিয়ে কিছু ভেবো না। কিন্তু? কোনো কিন্তু নেই, তুমি কালকেই সব বুঝে যাবে। ওদের কথার মাঝেই ওরা শুনতে পায় রিসেপশনে একটু কথা কাটাকাটি হচ্ছে। এগিয়ে যায় পত্রালী। ওখানে একজন সুঠাম চেহারার ভদ্রলোক একটা ছোট ব্যাগ নিয়ে দাঁড়িয়ে তর্ক করছেন। হ্যালো স্যার, আমি পত্রালী। আপনাকে কোনো সাহায্য করতে পারি? পত্রালী? নাইস নেম। সি, I had a booking here. Now your people are saying there is no booking in my name. কি করে সম্ভব সেটা? পত্রালী রিসেপশনে কথা বলে একটা সিঙ্গেল রুম বুক করিয়ে দেয় মিস্টার রেড্ডির জন্য। রাতটা কেটে যায় ভালোভাবেই। সকাল হওয়ার সাথে সাথে পত্রালীর একটু টেনশন হতে শুরু করে। ওর জানা নেই কী পরিস্থিতির মুখোমুখি ও হতে চলেছে। বেলা 12টায় একটা ফ্যামিলি এসে রুম বুক করে। স্বামী স্ত্রীর সাথে দুটি ছেলে মেয়ে, 10-12 বছর বয়স। পত্রালী লক্ষ্য করল ওদের রুমটা ঠিক বিদেশি ডেলিগেটদের সামনে। ও বুঝে যায় এবার ওর কাজ শুরু হবে, কারণ ওই ব্লকটা শুধু ভিআইপিদের জন্য রাখা থাকে। তার মানে এরা দুজন দালাল, আর বাচ্চা দুটো ওদের হাতের পুতুল এখন। ইস, এরা কি মানুষ? কিন্তু এই মুহূর্তে কোনো রকম প্রতিক্রিয়া দেখানো সম্ভব নয়। সঠিক সময়ের জন্য অপেক্ষা করতেই হবে ওকে। ছটফট করতে থাকে ওর মনটা। বাবাকে ফোন করে একটা। বাবা ওকে সাহস দিয়ে বলেন, যে কাজ করবে ভেবে এগিয়েছ, এখন আর পিছিয়ে যাওয়া নয়। আমি আছি তোমার পাশে, চিন্তা করো না। তোমার কোনো বিপদ হবে না। বাবার সাথে কথা বলে মনটা একটু শান্ত হয় ওর। সময় এগোতে থাকে। দুপুরে লাঞ্চের পরে ওর আর অঙ্কিতার ডাক পড়ে রবার্টের রুমে। একটু ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকে পত্রালী লক্ষ্য করল অঙ্কিতা কি একটা যেন লুকিয়ে নিল। বুঝল না পত্রালী কি ছিল জিনিসটা। ওই রুমটায় ঢুকে পত্রালীর মাথা ঘুরে যায়, গা গুলিয়ে ওঠে ওর। কিন্তু বুদ্ধিমতী পত্রালী নিজেকে শক্ত করে নেয়। এতটুকু ভুল প্রতিক্রিয়া ওদের সব প্ল্যান ভেস্তে দেবে। নিজেকে নিয়ন্ত্রণ করে ওদের সাথে গিয়েই বসে ঠিক উল্টো দিকের একটা চেয়ারে। বিবস্ত্র বাচ্চাগুলো চোখে জল, অথচ নিস্তার নেই ওদের। পত্রালীর কান্না পাচ্ছিল ভীষণ। মুখে হাসি ধরে রাখা অসম্ভব হয়ে পড়ছিল ওর জন্য। কিন্তু ওকে থাকতেই হবে। অঙ্কিতা খুব খুশি। ওর গায়ে ঢলে পড়ছে রবার্ট। পত্রালীর দিকেও গা ঘিনঘিন করা নজরে তাকাচ্ছে বারবার। তারই মধ্যে ওই শিশুটাকে দিয়ে নিজের বিকৃত যৌন খিদে মেটাচ্ছে। এরা কারা? সমাজের কোন শ্রেণীর মানুষ? না না, এরা মানুষের পর্যায়ে আদৌ পড়ে না। এরা হলো এমন এক কদাকার জীব যাদের পচা গলা দেহ আগুনও পাবে না।
পত্রালীর ভাবনার মাঝে একটা লোক ঢুকে আসে রুমে। রবার্টের কানে কানে কী যেন বলতেই পত্রালীর দিকে রবার্ট কঠিনভাবে তাকায়। ভয় পেয়ে যায় পত্রালী। ও কি তাহলে ধরা পড়ে গেল? কিন্তু কিভাবে? ক্যামেরাটা ও এমনভাবে রেখেছে যে দেখে বোঝার উপায় নেই। খালি চোখে কোনোভাবেই ধরতে পারবে না কেউ মাইক্রো ক্যামেরাটা। রবার্ট তাড়াতাড়ি করে বাচ্চাটাকে ঠেলে সরিয়ে নিজের জামা কাপড় ঠিক করে উঠে দাঁড়িয়ে পড়ে। চমকে গিয়ে পত্রালী উঠে দাঁড়ায়। রবার্ট এগিয়ে আসে ওর খুব কাছে। ইউ থিঙ্ক ইউ আর ভেরি স্মার্ট। কথাগুলো চিবিয়ে বলেই ওর গলার চেনটা একটানে ছিঁড়ে নেয় রবার্ট। ভালো করে হাতে নিয়ে দেখতে থাকে সেটা। কিছু না পেয়ে আবার পত্রালীর দিকে ফিরে ওর ডান হাতটা মুচকে দিয়ে বলে, হোয়ার ইজ দ্য ক্যামেরা? গিভ ইট টু মি। ঠিক সেই মুহূর্তে মিস্টার রেড্ডি ঢুকে আসেন রুমে। পত্রালীকে রবার্টের হাত থেকে ছাড়িয়ে নেয়। রেড্ডির হাতে ধরা রিভলভারটা চকচক করছে। অন্য লোকটা নিজের পকেটে হাত দিয়ে কিছু বের করতে যেতেই অঙ্কিতা আচমকা উঠে ওর হাতের নিখুঁত প্যাঁচে লোকটাকে মাটিতে ফেলে। ছোট্ট ধারালো চাকুটা ওর গলায় চেপে ধরে। পত্রালী হতভম্ব হয়ে অঙ্কিতার দিকে তাকিয়ে থাকে। তারপর মিস্টার রেড্ডির আদেশে তাড়াতাড়ি করে এগিয়ে গিয়ে বাচ্চাগুলোকে নিজের কাছে নিয়ে আসে যন্ত্রের মতন। সব ঘটনাগুলো এত অল্প সময়ের মধ্যে ঘটে যায় যে পত্রালী বুঝতেও পারে না ঠিক কী হলো। ততক্ষণে ওই রুমে সুদীপ্ত চলে এসেছে পুলিশ নিয়ে। বাচ্চা দুটোকে নিয়ে বাইরে আসে পত্রালী সুদীপ্তর সাথে। একটা এনজিও সংস্থাকে বাচ্চাদের দায়িত্ব দিয়ে দেওয়া হয়। মিস্টার আইয়ারকেও পুলিশ ধরে নিয়ে যায় সুদীপ্ত আর অঙ্কিতার কাছে সব শুনে। কিন্তু পত্রালীর মাথায় অনেকগুলো প্রশ্ন ঘুরছিল। ওর চোখ মুখ দেখে বুঝতে পারছিল সুদীপ্ত। অঙ্কিতা এসে ওর কাঁধে হাত রেখে বলে, আমি জানি তোমার কাছে পুরো ঘটনাটাই একটা রহস্য। তোমাকে সব বলবো আমরা। তার আগে চলো একটু ফ্রেশ হয়ে নিই আমরা সবাই। পত্রালী ওর বাবাকে ফোন করে দেয়। ওর বাবা জানান যে তিনি নিজে আসছেন ওকে বাড়ি নিয়ে যেতে। মিনিট 20 মধ্যেই সবাই ফ্রেশ হয়ে হোটেলের লাউঞ্জে একটা টেবিলে ঘিরে বসে। ততক্ষণে পত্রালীর বাবাও চলে এসেছেন, মিস্টার শিকদার। পত্রালী, অঙ্কিতা, সুদীপ্ত, একজন পুলিশের কর্তা আর মিস্টার রেড্ডি। কথা শুরু করেন পুলিশের কর্তাই। মিস্টার শিকদার, আপনাকে প্রথমেই ধন্যবাদ দিতে হবে যে আপনি সোজা মিস্টার রেড্ডির মতন একজন দুঁদে উকিলের সাথে যোগাযোগ করেছেন। উনি এর আগেও অনেক কেসে আমাদের সাহায্য করেছেন। যে কোনো কেসেই উনি যেভাবে একজন ডিটেকটিভের মতন কাজ করেন সেটা সত্যিই প্রশংসার যোগ্য। হ্যাঁ, আমি জানি আমাদের প্ল্যান্টের বহু কেস উনি এভাবেই সমাধান করেছেন যেখানে আমরা বুঝতেই পারিনি কে দোষী। তাই ওনার সাথে কথা বলতেই হলো আমার মেয়ের সেফটির কথা ভেবে। সুদীপ্তর কথা তো আমি জানি, কিন্তু অঙ্কিতা, তুমি তো অন্যরকম কথা বলেছিলে। আমি বলছি পত্রালী, সুদীপ্ত বলে, আসলে আমরা দুজনকে ভুল বুঝেছিলাম। প্রথমবার যখন আমি ওইসব দেখি আমার মাথা খারাপ হয়ে যায়। বুঝে উঠতে পারিনি কী করব, কাকে বলবো। মিস্টার আইয়ারও যে এতে জড়িত সেটা সহজেই বুঝতে পারলাম। সুদীপ্তকে দেখতাম বড় বড় লোকজনের সাথে ওঠা বসা করছে, ভাবলাম সেও জড়িত। তারপরে ও আমাকে এমন এক প্রস্তাব দিল যাতে আমি আরও নিশ্চিত হলাম। তখন যদি বুঝতে পারতাম যে ও কি চাইছে তাহলে হয়তো আরও আগে কিছু করা সম্ভব হতো। সুদীপ্তকে থামিয়ে বলতে শুরু করে অঙ্কিতা, তারপর তুমি এলে, চেষ্টা করলাম তোমাকে ওর থেকে দূরে রাখার, কিন্তু সেটা সম্ভব হচ্ছিল না। মিস্টার রেড্ডির ফটো আমি নিউজ পেপারে অনেকবার দেখেছি। আজকে সকালে আমি সোজা ওনার রুমে গিয়ে ওনাকে সব খুলে বললাম। তখনই জানতে পারলাম তোমার বাবাই ওনাকে নিযুক্ত করেছেন। তারপর তোমার আর সুদীপ্তর কথা আমি শুনতে পেলাম। বুঝলাম আজকে আর আমি একা নই। মার্শাল আর্ট আমার ছোট থেকেই রপ্ত। কিচেন থেকে ছুরিটাও নিয়ে নিলাম লুকিয়ে। সঠিক সময়ে সেটা কাজেও লেগে গেল। আর সুদীপ্ত, আপনি তো চাইলেই এড়িয়ে যেতে পারতেন এসব কিছুই। এই বাচ্চাগুলোর মতো আমিও একদিন ছোট ছিলাম পত্রালী, কিন্তু আমাকে সাহায্য করার মতন কেউ ছিল না আমার পাশে। আমার বাবা মা আমাকে আমার কাকুর কাছে রেখে অফিসে চলে যেত। সারাদিন আমি ওই বাড়িতে লোকটার সাথে একা কাটাতাম। আমি যদি আপনার মতন মেয়ে হতাম তাহলে হয়তো আমার মা আমার কথাগুলো বুঝতো, কিন্তু আমি যে ছেলে তাই তাদের বোঝাতে পারিনি আমার সমস্যার কথা। বাবা মায়ের সামনে আমাকে কাকু কোনোদিনই কিছু করতো না, কিন্তু একা ঘরে আমাকে দিয়ে তার
আশা করি আমাকে এর থেকে বেশি কিছু খুলে বলতে হবে না। না না, আমি বুঝতে পেরেছি। আই এম রিয়েলি সরি টু নো দিস। ক্লাস 7-এ ওঠার পরে আমি প্রথমবার প্রতিবাদ করেছিলাম। আমার একজন শিক্ষকের কাছে আমি জানিয়েছিলাম আমার সমস্যার কথা। উনি শুনে বলেছিলেন, নিজে প্রতিবাদ করো আগে, এখন তুমি তো বড় হয়েছো। তাই করেছিলাম। স্কুল থেকে বাড়ি ফেরার পরে আমাকে রোজের মতন কাকু যখন তার নিজের ঘরে নিয়ে যাচ্ছিল, কম্পাস দিয়ে তার যৌনাঙ্গে আঘাত করেছিলাম সর্বশক্তি দিয়ে। আর কিছুদিন পরেই কাকু আমাদের বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। কারণ হিসেবে বলে গেছিল তার অন্য শহরে চাকরি হয়ে গেছে। এখানে এসে প্রথম বছর কিছুই বুঝতে পারিনি, কিন্তু এরপর একবার সার্ভিস ডিপার্টমেন্টের লোক শর্ট হলে আমাকে আর মিস্টার আইয়ারকে রাতে থাকতে হয় এদের দেখাশোনা করার জন্য। সেবারই প্রথম বুঝতে পারি আমি। আপনি পুলিশের কাছে কেন গেলেন না? গেছিলাম। আমার সেই জার্নালিস্ট বন্ধু, তাকে জানিয়েছিলাম। সে নিজে গেছিল কমপ্লেন করতে। কিন্তু কোনো প্রমাণ ছাড়া পুলিশ কোনোভাবেই রেড করতে পারবে না। সবথেকে বড় কথা হলো, এখানে কেউ আছে যে পুলিশের গতিবিধির খবর রাখে। তাই আমাকে প্রমাণ জোগাড় করতেই হতো মিস্টার আইয়ারকে লুকিয়ে। কি ভয়ানক! এরা কি মানুষ? কি করে পারে শিশুদের ওই রকম কষ্ট দিতে? পত্রালি বলে, এরা সত্যিই মানুষের পর্যায়ে পড়ে না পত্রালি। এরা যে কতটা নৃশংস সেটা কল্পনা করতেও গা শিউরে ওঠে। আপনাদের সবাইকেই অসংখ্য ধন্যবাদ এরকম একটা নোংরা কাজ সামনে নিয়ে আসার জন্য। এবার আমাকে উঠতে হবে। আপনাদের রেকর্ডিংটা আমাদের কাজে লাগবে কেস ফাইল করার জন্য। এ কি, তোমার লকেট কোথায় পত্রালি? সুদীপ্ত চেঁচিয়ে ওঠে। ওটা তো রবার্টের হাতে চলে গেছে। ছিনিয়ে নিয়ে নষ্ট করে দিয়েছে রবার্ট, অঙ্কিতা বলে। নিজের মাথা থেকে ক্লিপটা খুলে সুদীপ্তর হাতে দিয়ে পত্রালি বলে, এই যে প্রমাণ। আমার কেন জানি মনে হয়েছিল রবার্ট যদি কিছু টের পায় তাহলে প্রথমে লকেটের উপরেই চোখ পড়বে। এই জন্যই ক্যামেরাটা ক্লিপে ফিট করে ক্লিপটা চুলে লাগিয়ে নিলাম, আর সঠিক অডিও আর ভিডিও পাওয়ার জন্য চুলটা সামনের দিকে করে রাখলাম। ওহো, তোমার সত্যিই বুদ্ধি আছে পত্রালি। সবার সাথে কথা বলে পুলিশের কর্তা মিস্টার রেড্ডি বিদায় নিলেন। অঙ্কিতার হাত ধরে সুদীপ্ত ক্ষমা চেয়ে নিল খারাপ প্রস্তাব দেওয়ার জন্য। অঙ্কিতা চলে গেলে পত্রালির খুব কাছে গিয়ে বলল, আজকের পরে তোমাকে আপনি সম্বোধন করলে নিজের থেকে দূরে সরিয়ে রাখা হবে। সেটা এই জন্মে আর সম্ভব নয় আমার পক্ষে। তুমি যদি মত দাও তাহলে আপনিটা না হয় বাকি লোকেদের জন্য তুলে রাখবো। বাবার সাথে গাড়িতে উঠে বসে জানালার কাঁচ নামিয়ে পত্রালি বলে গেল, তবে তাই হোক। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।